আমাদের প্রশ্নটি দেখতে পাচ্ছেন। আমরা আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2026-এর 2006 2006 আমরা সিলেট বিভাগের প্রশ্নটি সমাধান করব। যথারীতি এই পরীক্ষাতেও আমাদের প্রিলি এবং এমসিকিউ দুটোই ছিল। ক্লিয়ার? আমরা শুধু এম মানে প্রিলি লিখিত দুটোই ছিল, আমরা শুধু এমসিকিউ প্রশ্নগুলোই সমাধান করব। ওকে, দেখুন তো আমরা প্রথম প্রশ্নে কি দেখতে পাচ্ছি। ভালো করে যদি খেয়াল করে দেখেন, এটি একটি অসাধারণ প্রশ্ন। আমি আবারও বলছি, এই অঙ্কটি একটি অসাধারণ অঙ্ক, এবং এই অঙ্কটি আপনি চাইলে কয়েক সেকেন্ডে মুহূর্তেই সমাধান করতে পারেন। এই অসাধারণ অঙ্কর দুটো চেহারা আছে, একটা কঠিন চেহারা আর একটা সহজ চেহারা। আমি আপনাদের পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেব। দেখুন, তার আগে আমরা একটু দেখতে চাই যে এই অঙ্কে কি বলা হচ্ছে। এই অঙ্কে বলা হচ্ছে একজন দোকানদার 5টি লেবু, খেয়াল করে দেখেন, 5টি লেবু বলা হচ্ছে যে মূল্যে, দেখেন, যে মূল্যে ক্রয় করে আবার ওই 4টি লেবুই, দেখেন, সেম মূল্যে, ওই মূল্যেই বিক্রয় করে, তাই কিনা? এখন আপনার কাছে জানতে চাইছে তার শতকরা কত ভাগ লাভ হবে। এখন আপনারা বলেন তো, আমাদের লাভটা কখন হয়? বলেন। যখন আমি যে মূল্যে কিনি ওই মূল্যের চাইতে বেশি যখন বিক্রি করি তখনই লাভ হয়। আমাদের লাভের প্রথম কনসেপ্টটা কি? আমাদের লাভ মানেই কি? বিক্রয় মূল্য বড় থাকবে, রাইট? ক্রয় মূল্য ছোট। বিক্রয় মূল্য। তাই কিনা? আর ওদিকে আমার বিক্রয় মূল্য কি থাকবে? ক্রয় মূল্যটা। ক্রয় মূল্য আমাদের ছোট থাকবে, রাইট? জি তার স্যার। মানে এইভাবে আমাদের লাভ তৈরি হয়। কিন্তু এই অঙ্কে দেখেন, একটা ভিন্ন কথা বলছে তারা। তারা বলছে ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্যও তাই। দেখেন তো, তাই বলছে কিনা, প্রয়োজনে প্রশ্নটা আবার পড়েন। জি স্যার। এখন ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তা হলে তাহলে লাভটা কিভাবে হয়? একটি মৌলিক প্রশ্ন না? দেখেন, আমাদের লাভ হতে গেলে তো এটা লাগবে, বিক্রয় মূল্য বড় লাগবে, ক্রয় মূল্য ছোট লাগবে। কিন্তু এখানে বলছে যে মূল্যে আপনি ক্রয় করছেন, খেয়াল করে দেখেন, সেই মূল্যে আপনি বিক্রি করছেন। বলেন এই কথাটা বুঝাচ্ছে কিনা? এইটুকু ক্লিয়ার কিনা আপনি? জি স্যার। তাহলে এখানে আমার যা দিয়ে ক্রয় করেছি তাই বিক্রি করছি, তাহলে লাভের হিসাবটা আপনি কিভাবে করবেন? আমি এটার আগে একটা বেসিক বোঝাই, যেটাকে আমি ফার্মাস মেথড বলি। সেটা হচ্ছে, চিন্তা করুন যে আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, যে ধরেন আপনি 1 টাকা পকেটে ছিল। ওই শৈশবে যেমন আমরা টুকটাক জিনিস বিক্রি করতাম, 1 টাকা ছিল, আপনি দেখলেন যে লেবু বিক্রি হচ্ছে, আপনি আহ 5টা লেবু কিনলেন। কথা বুঝতে পারছেন? 1 টাকা দিয়ে কি করলেন? আপনি 5টা পাঁচ লেবু কিনলেন। কিনে আপনি বাজারে গিয়ে দেখা যাচ্ছে 4টা বিক্রি করা মাত্রই আপনার 1 টাকা উঠে গেল। তার মানে ওই 1 টাকা দিয়ে 4টা বিক্রি করছে। তাহলে ধরেন আপনি একটা কাগজে বেচিয়ে লেবুটা বিক্রি করতেছেন। কয়টা লেবু? বলেন। 5টা লেবু। পাঁচ এখন আপনি যখন 4টা বিক্রি করলেন, এই 5টা কিনছিলেন 1 টাকা দিয়ে। কথা ঠিক কিনা? জি জি। স্যার। আর এই লেবুটা ধরেন আপনি 4টা বিক্রি করে ফেলছেন, থাকলো একটা। দেখেন, আপনি কিন্তু এই 4টা বিক্রি করে কিন্তু 1 টাকা তুলে ফেলছেন। এখন আপনার কাগজে পড়ে আছে কয়টা? একটা না? একটা। জি স্যার। আমরা শৈশবে, এবং দেখবেন একজন কৃষকের ক্ষেত্রেও যারা একটু পড়াশোনা নাই, তাদের আগের হিসাবগুলো এরকমই ছিল যে আমার এই একটা লেবু লাভ, এখন যা বিক্রি করব যা আসবে এটাই লাভ। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে যেটা রয়ে গেল, এটা আপনার লাভ হিসেবে রইলো কিনা, বলেন। জি স্যার। এই কথাটা সবাই একটু রেসপন্স করেন, এইটুকু বুঝতে পারছেন কিনা, এটা আপনার লাভ হিসেবে রয়ে গেল কিনা? জি জি স্যার। স্যার। এই লাভটা কি টাকা নাকি পণ্য? পণ্য। 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 তার মানে হচ্ছে আপনি এখন যদি লাভটা এভাবে চিন্তা করেন, তাহলে আপনি পণ্য কিনছেন কয়টা? 5টা। পাঁচটি। পাঁচটি। বিক্রয় করছেন পণ্য কয়টা?
মানে যেটাকে চার আমরা বিক্রয় চার পণ্য যদি বলি, বলেন? চারটা। চারটি তাহলে আপনার এখানে লাভের উপর পণ্য কয়টা থাকলো? একটি সরি, একটি একটু জাস্ট মিনিট আপু। এখানে লাভ পণ্য কয়টা থাকলো বলেন তো? একটা। একটি ছিল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা পণ্য লাভের হিসাবটা দিয়ে আমরা কিন্তু এই শতকরা লাভটা বের করতে পারি। কিভাবে? এই লাভটা কখন হয় বলেন তো? যতক্ষণ না বিক্রয় হয় ততক্ষণ পর্যন্ত এই লাভটা হয় না। কারণ বিক্রয় করার পর বুঝতে পারবেন চারটা বিক্রয় করতে গিয়ে আপনার লাভ কয়টা? একটি একটা। এখন এটা যদি আপনি এইভাবে ঐকিক করেন যে চারটি বিক্রয়ে, দেখেন, চারটি বিক্রয়ে লাভ হচ্ছে একটি পণ্য, তাই কিনা? সুতরাং একটি বিক্রয়ে লাভ কত? এতটি। আর শতকরা চাইছে মানে কি 100টি বিক্রয়ে লাভ কত? তাহলে এখানে কি হবে, 100 গুণ হবে না? বলেন। তাহলে জি কত স্যার হচ্ছে বলেন তো, 25% না? 25। 25% কেনা। জি স্যার। তার মানে হচ্ছে আমাদের উত্তর চলে আসবে এই 25%। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন, এভাবে কেন আমি চিন্তা করলাম? তার মানে আপনাদের এই অঙ্কে আমি একটা চমৎকার বিষয় শিখাতে চাচ্ছি। যখন এই শর্তটা থাকবে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকবে, তখন বেস্ট মেথড হচ্ছে পণ্য হিসাব করে কি করা, লাভ বার আপনার করা শতকরা লাভ ক্ষতি জি বের করা। এটা বের করার ক্ষেত্রে তাহলে আমরা কি মেথডটা ব্যবহার করব? তাহলে আমি যদি এই পাশে একটু মুছে দেই, এইটুকু যেহেতু বেসিক ক্লিয়ার আপনাদের, এখন যদি বলি আমরা শতকরা লাভ পণ্যের ক্ষেত্রে কি সূত্রটা ব্যবহার করবো, সূত্র না, আপনারা যারা আমার শতকরা ক্লাস করেছেন তারা এটার বেসিকটা জানেন। যে এখানে কি আমাদের বিক্রয় নর্মালি টাকা দিয়ে যখন হিসাব করতাম, তখন হিসাব করতাম ক্রয় মূল্য নিচে উপরে লাভ, রাইট? জি স্যার আর পণ্য দিয়ে যখন হিসাব করব তখন এই শুধু মনে রাখবেন বিক্রয় পণ্য নিচে, খেয়াল করে দেখেন আমাদের ঐকিক ওটাই বলতেছে, আর উপরে লাভ পণ্য। ক্লিয়ার? দুটোর ভিতর পার্থক্য বুঝতে পারছেন? আর ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে ওটা শতকরা হয়ে যায়। তার মানে দেখেন এই যে চারটায় আপনি কি একটা লাভ, তাহলে 100টা কত, এই জিনিসটাই কিন্তু আমি এখানে সরাসরি লিখছি কিনা। তার মানে হচ্ছে আপনি শুধুমাত্র ডিরেক্টলি এখানে এই অঙ্কটা দেখেন, আপনি আহ, ও এই অঙ্কটাই আমরা করে ফেলছি, তাই না? তাহলে দেখেন বিক্রয় পণ্য কত? 4। চারটি লাভ কত? 1। তাহলে একটি আপনি জাস্ট গুণ করবেন 100, তাহলে কত হচ্ছে? 25%। তার মানে আমরা জানতে পারলাম আমাদের লাভ ক্ষতি দুই ভাবে হিসাব করা যায়। বলেন কি কিভাবে? একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর ভিত্তি করে শতকরা হার নির্ধারণ করতে পারি। আরেকটা কি লাভ পণ্যের উপর ভিত্তি করে, আমরা কি যেটা বিক্রয় মূল্যের পণ্যের উপর ভিত্তি করে আমরা কি লাভ ক্ষতি নির্ণয় করতে পারি। বলেন এই আইডিয়াটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার এখন প্রশ্নটা হচ্ছে আমরা কখন ক্রয় মূল্যের উপর করব, কখন বিক্রয় পণ্যের উপর করব, মানে পণ্য হিসাব করে সেই ফার্মাস মেথডে। এটা ডিপেন্ড করবে যখন আমরা স্বাভাবিক নিয়মে ক্রয় মূল্যের উপর করব, কারণ সবসময় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কম বেশি থাকে। কিন্তু আমরা পণ্য হিসাব করে তখনই করব যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকবে না। বলে, সরি, যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান থাকবে। আমি কি কথাটা বোঝাতে পারছি কিনা? জি স্যার তখন আমরা কি করব, পণ্য হিসাব করে আমরা লাভ ক্ষতি হার বের করব। এই হচ্ছে মূলত আমাদের সিক্রেটটা। এখন বলতে পারে এটা কি তাহলে আমাদের আগের মেথডে করা যাবে না? অবশ্যই আপনি করতে পারবেন, কেন পারবেন? আগের মেথডেও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে একটা লেবুর ক্রয় মূল্য বের করতে হবে, একটা লেবুর বিক্রয় মূল্য বের করতে হবে। ওটা একটু কঠিন কাজ। কিভাবে? যেমন 5টা লেবু আপনি ধরে নিতে হবে, এখানে যেহেতু আহ কোনো কিছু বলা নাই, আপনি X টাকা বলে ধরে নিতে পারেন, যে ধরি 5টি লেবুর কে ক্রয় ক্রয় মূল্য মূল্য এক্স এক্স টাকা, টাকা এক্স টাকা, বা ওকে। তাহলে সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত? X/5 টাকা। এটা আপনাকে বের করতে হবে। ক্লিয়ার? তারপর আবার 4টি লেবুর বিক্রয় মূল্য যেহেতু সমান, তাই না? এক্স টাকাই
তাহলে আমার কি হবে, এক্স টাকাই হবে। ওকে, এরপর সুতরাং একটি লেবুর বিক্রয় মূল্য আমাদের 4-এর এত টাকা। তাহলে দেখেন তো, এবার দুটোর কি পার্থক্য আসছে না, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যে? আগে সমান ছিল, এখন পার্থক্য আসছে কিনা? কারণ একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 5 ভাগ করলে তার 1 ভাগ, আর এটা হচ্ছে 4 ভাগ করলে 1 ভাগ, তাহলে বিক্রয় মূল্যটা বড় না? বলেন। জি স্যার। এবার আপনি ওই নিয়মে সমাধান করবেন। কোন নিয়মে? ওই যে শতকরা লাভ। এখন আগে লাভটা বের করতে হবে, শতকরা হারের করলে তাহলে লাভ কত হবে বলেন? লাভ হবে এটা থেকে এটা বাদ দিতে হবে, রাইট? ওই আগের নিয়ম, স্বাভাবিক নিয়ম। 4-এর এক্স থেকে আপনি কি এটা বাদ দিতে হবে, বাদ দিলে এখানে কত হবে, 20। তাহলে 20। 5x, এখানে কি 4x, তাহলে উপরে x/20, এটা লাভ, রাইট? আপনি এখন ঐকিক করেও করতে পারেন, আমাদের লাভ ক্ষতি হারের যে বেসিক সূত্র আছে, যেটা বেসিক থেকে আছে, ওটাও অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কি, আমি যদি বলি শতকরা লাভ তাহলে কত হবে, তাহলে আমার লাগবে কি ক্রয় মূল্য। তাহলে একটা ক্রয় মূল্য কত, 5-এর এক্স, তাই কিনা? আমার উপরে যাবে কি লাভ, তাহলে লাভ কত, x/20, শতকরা কত, এত। বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? এইটুকু যদি বুঝতে পারেন, এবার আমরা একটু হিসাবটা করি। এখানে x/20, এটা ভগ্নাংশ উল্টে যাবে, উপরে 5 যাবে, নিচে এক্স যাবে, এখানে তো 180। তাহলে এবার একটু কাটাকাটি করে, এটা যদি কাটেন তাহলে কত, 4, এটা কাটলে কত, 25। তাহলে দেখেন তো আমাদের উত্তর কত আসছে, 25% আসছে না? বলে, বুঝতে পারছেন কিনা? জি স্যার, clear। আপনাদের রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। জি স্যার। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনারা বেকালে, মানে সকাল বেলায় তো আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন সবাই। আপনারা কথা বলেন, হাত তুলেন, হ্যান্ড রেজ করেন। আরো যারা আছেন হ্যান্ড রেজ করেন, সবার দরকার নেই। অন্তত রেসপন্স না করলে তো ক্লাসে কন্টিনিউ করাটা একটু টাফ। হ্যাঁ, ওকে। অনেকে আমি করে দিছি, আনমিউট করে দিছি। যাদের আনমিউট করে দিছি তারা কথা বলবেন। বলেন বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, মাশাআল্লাহ। তাহলে এইভাবে করাটা তো সময় সাপেক্ষ, তাই কিনা? তাহলে এই ক্ষেত্রে আমরা কোন মেথড ব্যবহার করবো, ওই ফার্মাস মেথড। আমি 5টা কিনছি, 4টা বিক্রি করছি, লাভ কয়টা, একটা। এই 4টা বিক্রি করতে একটা লাভ, তাহলে আমি মানে এই লাভটা কিভাবে যায়, যত বিক্রি করবেন তত লাভ বাড়বে। কথা বুঝতে পারছেন? আর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের নিয়ম হচ্ছে, জি স্যার। আপনি কত কমে কিনতেছেন, কত বেশিতে বিক্রি করতেছেন, ওটার সিস্টেম হচ্ছে এটা। আর বিক্রয় পণ্যের হিসাব হচ্ছে, আপনি যত বেশি বিক্রি করবেন তত লাভ হবে, বিক্রি করবেন না লাভ হবে না। এই কারণে ওটা কিসের উপর হিসাব করতে হয়, বিক্রয় পণ্যের উপর। কিসের উপর, বিক্রয় বিক্রয় মূল্য। পণ্যের উপর। তাহলে আমরা এত বড় অঙ্ক এটা কখনোই করব না, তাই কিনা? তাহলে জি। আমাদের পরীক্ষার হলে সহজ কাজ হচ্ছে, আমি মুখে মুখে অঙ্কটা সমাধান করব। আমি 4টা বিক্রি করছিলাম, একটা লাভ করছি, এটা শতকরায় রূপান্তর করতে গেলে এত হবে। তার মানে কি, আমার 25%, মাত্র 2 সেকেন্ডের কাজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার তাহলে আমরা একটু পরবর্তী ক্লিয়ার। অঙ্কে। আর এই ক্লাসগুলো কি স্যার রেকর্ডে থাকবে না? না, এখন পর্যন্ত রেকর্ডেড আপনাদের হাতে দিচ্ছি না, সেটা আমাদের পেজে পাবেন। তবে এটিকে ফ্রি কোর্সে যদি আমরা কনভার্ট করি, ওটার ব্যাপারেই কথা হচ্ছে। আহ, আমাদের ওটা যদি ফাইনাল হয়ে যায়, তাহলে আবার এই ক্লাসগুলো ফেসবুকে ওপেনলি যাবে না। ফেসবুকেও যারা আছে তাদেরকে ওই কোর্সে এনরোল করতে হবে, টাকা পয়সা লাগবে না, ফ্রিতে। তাহলে তারাও ভিডিওগুলো রেকর্ড পাবে, আপনারাও পাবেন। আমি বোঝাতে পারছি বিষয়টা? জি আচ্ছা। স্যার। কারণ হচ্ছে পাবলিকলি এই ক্লাসগুলো দীর্ঘমেয়াদী ক্লাস, দেখেন প্রায় 50-60টার উপরে ক্লাস হবে। এতগুলো ক্লাস পাবলিকলি ক্লাস চাই কোনগুলো বলেন তো? পাবলিক ক্লাস হচ্ছে এমন ক্লাস, হট টপিক, হট টপিক নিয়ে ঢুকবেন, মানে ওই যে 5টা প্রশ্নে 5,000 উত্তর করার শিরোনাম নিয়ে ঢুকতে হবে। সবাই হুমড়ি খেয়ে পড়বে, কাজের কাজ কিছুই হবে না, কিন্তু দিন শেষে কি, ওই যে যে ক্লাস নিল তার ভিউজ বাড়লো, আর যে ক্লাস করলো তারও একটু আবেগটাকে কি একটু কন্ট্রোল করলো। কথা বুঝতে পারছেন? এই জি স্যার। কারণে এত লম্বা কোর্সকে ফ্রিতে উন্মুক্ত করাটা রিস্ক। কথাটা বুঝতে পারছেন? সো এই কারণে যারা ফ্রিতেও করতে চায়, তারা রেজিস্ট্রেশন করে ফ্রিতে আমাদের জুমে যুক্ত হতে পারবে, তাহলে তাদেরও লাভ। এখন তো ফেসবুকে যুক্ত হয়ে করতেছে,
এতে তো আসলেই তারা বুঝতেছে কি বুঝতেছে না এটা কিন্তু ইমোশন আমার সাথে শেয়ার করতে পারতেছে। ফ্রিতে হোক একটু ভালো সাপোর্টই সবাই পাক। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এই কারণে স্যার। আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমাদের সামনে তো গণিত কোর্স শুরু হচ্ছে, আমার বই এডিশনের কাজ চলতেছে, তবে সিস্টেমটা হয়তো কিছু ক্লাস লাগবে, আর আপনাদেরও তো একটু অ্যাওয়ার করতে হবে। যারা ফ্রিতে করতেছে তারা হঠাৎ করে অফ হয়ে গেলে বলবে যে ঘটনা কি, কোথায় গেল। আমি এই কারণে আজকের ইন্ট্রোতেই এই ব্যাপারটা বলে দিয়েছি। কথাটা বুঝতে পারছেন? যে আমাদের স্যার, সার্ভিসটা প্রিমিয়াম হোক, বাট এত উন্মুক্ত হতে গিয়ে এটাকে যাতে একদম সস্তা না বানিয়ে ফেলি। ওকে। জ্যামিতির প্রশ্ন হচ্ছে এটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন তো এই প্রশ্নে কি বলা হচ্ছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গ চুরাশি কত? ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 গজ। এর 12 গজ। ভূমির দৈর্ঘ্য কত? এখন আপনারা ক্ষেত্রফল কথাটা কি এক কথায় বুঝেন যে ক্ষেত্রফল জিনিসটা কি? হ্যাঁ, স্যার আমি অভ্যন্তরের যে ভিতরে যে গুড, অঙ্কটা ওইটা ক্ষেত্রফল। একদম একদম। ধরেন আমি এটাই যদি ধরি, হ্যাঁ, যদিও এখানে কি টাইপের ত্রিভুজ এটা বলে না, তবে ভূমি লম্ব যেহেতু বলছে তার মানে বোঝা যাচ্ছে এই টাইপেরই হবে। এখন দেখেন, এই যে ভিতরে যে জায়গাটা বলতে আমরা যা বুঝি, এই যে পুরো জায়গাটা যেটা, হুম, এই জায়গাটাই হচ্ছে ক্ষেত্রফল। ক্লিয়ার? জি জি স্যার। এই জায়গাটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা তারা দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রফলটাকে তারা দিয়ে দিয়েছে, বলেন তো ক্ষেত্রফলটা কত দিয়েছে? 84 বর্গ 84 বর্গ। গজ। 84 দিয়েছে। কথাটা বুঝতে পারছেন? জি এখন স্যার। এর ভিতর তারা আরো কয়েকটা তথ্য দিয়েছে। এর ভিতর ত্রিভুজটির শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দুটা আছে, এই বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে ভূমি, তাই না? জি জি স্যার। স্যার। এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা দিচ্ছে তারা 12 গজ। 12 গজ। 12 গজ। কথাটা ক্লিয়ার? এরপর বলছে এর ভূমির দৈর্ঘ্যটা কত, তার মানে এটা হচ্ছে আমার ভূমি। এই ভূমি। ভূমিটাকে আমাকে বের করতে হবে, এখানে লম্বটা আমার দেওয়া আছে। তো আমরা জানি যে এই টাইপের অঙ্কের সহজ সলিউশনটা হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি গুণ লম্ব উচ্চতা। ভূমি গুণন লম্ব গুণন। ইন্টু ভূমি। এটা সমান কি পাই বলেন তো? আমরা ক্ষেত্রফল পাই। তাহলে ক্ষেত্রফল যদি পাই, তাহলে তো এইটা আমাদের জন্য খুবই সহজ। ভূমি গুণন। খেয়াল করে ঠিক দেখেন, আছে। আমরা জাস্ট এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, লম্বটা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে আলটিমেট দেখাই যাচ্ছে ভূমি বের হয়ে আসবে। ওকে, যদি ভূমি বের হয়ে আসে, তাহলে দেখেন আমরা এখানে কি করব, এখানে লম্বর মানটা বসিয়ে দিব। ওকে, লম্বর মান কত আসতেছে আমাদের 12, ভূমি আমাদের বের করতে হবে। ওকে, তারপর ক্ষেত্রফল কত আমার? 84। 84। তাই কিনা, কত? 84। 84। প্লিজ, আপনাদের এই লাইভটা কিন্তু পাবলিকলিও হচ্ছে, আপনাদের এমন আচরণ করবেন না যেটা সমস্যা হয়। আমি বরঞ্চ আপনাদের নিজেদের আনমিউট করার সুযোগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, তবু একটু পরিবেশটাকে প্লিজ সবাই হ্যান্ডেল করুন। ওকে ওকে, স্যার। তাহলে আমরা যে জিনিসটা পেলাম, এখানে ভূমিটা রেখে এই দুটো ফিগার ডান পাশে দিয়ে দিব, তাই না? তাহলে আমার ভূমি কত আসবে? দেখেন, ভূমি আসবে 84 ইন্টু, দেখেন এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি 2/1, এটাও উল্টে যাবে, তাহলে মানে কি 1/12। ঠিক? 12। এখন এটা আমি লিখলাম, এটা একদম বেসিক একটা কথা, এটা প্রত্যেকটা জিনিস বাম থেকে ডানে, ডান থেকে বামে আসলে তার বিপরীত ভগ্নাংশ হয়। তার মানে কি এই 12 গুণ আছে 1/12, মানে কি আসলে 84-কে ভাগ করলাম। আপনি চাইলে এইভাবেও লিখতে পারতেন যে 84 ও পাশে 12 গিয়ে ভাগ হবে, তাই কিনা? এখানে এটা কি উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, এখানে আসলে সরাসরি 2 গুণ করলেই হয়, তাই কিনা? আপনি এইভাবে লিখতে পারেন। তো যাও যেভাবেই করেন, তাহলে এখানে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে সেটা আমাদের মুখ্য বিষয়। তাহলে আপনি ধরেন এটা দিয়ে এটা কাটলেন 6 বার, 6 কে 6, তাহলে 4 6 24। তাহলে দেখেন আমাদের এই যে 14 আসলো, এই 14 গোছ হচ্ছে আমাদের উত্তর। বলে ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আমি আপনাদের একটা ট্রিক্স বলি, বলেন তো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে, দেখেন আমি এই অঙ্কটা আমাকে ডিটেলসই করতে হচ্ছে, আপনার যখন বেসিক স্ট্রং হবে তখন আপনি অঙ্কটা খুব সহজে করতে পারবেন। কিভাবে আমি বলবো, ধরেন জি আপনি স্যার বলেন।
উপরে আপনার পূর্ণাঙ্গ একটা দখল আছে। এখন আপনি জানেন যে লম্ব ভূমির অর্ধেক হচ্ছে কি ক্ষেত্রফল, লম্ব ভূমির গুণফলের অর্ধেকটা কি ক্ষেত্রফল। ক্ষেত্রফল। কেমন করে স্যার মিউট করে দেন সবাই। আমি খুবই লজ্জিত এবং দুঃখিত যে আপনারা এই আচরণটা কিভাবে করতেছেন। কথা তো বলেই না, আবার মিউট আপনার করে তো মিনিমাম বিবেক বোধটা অজগর এখানে অবস্থা থাকা করে উচিত, থাকে। তাই না? যাই হোক, খুবই আমি আসলে, যেহেতু এটা পাবলিকলি হচ্ছে, আ- আপনারা পেইড বেসে তখন তো আমি পুরোটাই কন্ট্রোল করি। আপনাদের যেহেতু এখন উন্মুক্ত ছেড়ে দিয়েছি, অন্তত এই সময়টা একটু ভদ্রভাবে থাকেন, তাই না? ওকে, নেক্সট টাইম হলে আমি পুরো ব্লক করে দিচ্ছি। তাহলে দেখেন, আমি কি চমৎকার একটা আইডিয়া নিয়ে এখানে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি এটার মানেটা খেয়াল করছেন, লম্বভূমির গুণফলের অর্ধেক কিন্তু হচ্ছে ক্ষেত্রফল। দেখেন বিষয়টা এবার আপনার ইমোশনের সাথে অ্যাডজাস্ট করেন, যে লম্বভূমির গুণফলের অর্ধেক হচ্ছে কি ক্ষেত্রফল। বলেন তো এইটুকু ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। ক্লিয়ার জি যদি স্যার। হয়, জি স্যার, একটু ক্লিয়ার। এখানে আমার লম্ব দেওয়া আছে, ভূমিটা বের করব, তাই না? তাহলে আমি ওই লম্বটার অর্ধেক যদি করে নেই, দেখেন অর্ধেকটা করে নিলে কি হবে, এখানে 6 আসবে না? বলে জি স্যার। লম্ব জি স্যার, যে 6। 6 দিয়ে জাস্ট ভাগ করলে তো হয়ে যাচ্ছে আমার। এখানেও তো তাই করছেন ফাইনালি, তাই করছেন কিনা? তার মানে আপনি অঙ্ক ডিটেলস করেন, কিন্তু ধীরে ধীরে বেসিকে প্রবেশ করেন, যে এখানে কোন জায়গাটা কি বলতেছে। তার মানে দুটোর একটা অংশ দেওয়া আছে, তার মানে আমার দৈর্ঘ্য প্রস্থের যে, সরি, লম্ব আর ভূমির কি গুণফল, যেহেতু এর অর্ধেক হচ্ছে আমার কি ক্ষেত্রফল, তাহলে এদের একটা আছে, এটার অর্ধেক করে নিলাম 6, 6 দিয়ে এটা ভাগ করলাম, তাহলে ওপরটা বের হয়ে আসবে। কারণ ওপরটা তো পূর্ণাঙ্গটা বের করতেছে, ওটা তো অর্ধেক করবো না। কথাটা বুঝতে পারছেন? জি ক্লিয়ার? স্যার। বেশ, তাহলে কয় সেকেন্ড লাগবে বলেন তো এই সূত্র কি অ্যাপ্লাই করতে হবে? স্যার 1 সেকেন্ড লাগবে স্যার, তাহলে সহজে এখন করাবো। এই অঙ্কটাকে আপনি আরো স্মার্ট ওয়েতে ঠিক এভাবে আরো চিন্তা করতে পারেন। কিভাবে চিন্তা করতে পারেন? যে দুটো বাহুর একটা দেওয়া আছে, তাই কেন? খেয়াল করে দেখেন, একটা দেওয়া আছে, এটা দিয়ে ডিরেক্টলি আপনি ভাগ করে দেন, যা আসবে ওই যে এই পাশে অর্ধেকটা পরে করে নিলেন। মানে বিষয়টা হচ্ছে, অর্ধেকটা আগে করে নিলে কাটাকাটিতে আপনার সুবিধা, বুঝতে পারছেন? আর জি অর্ধেকটা পরে করে নিলে কাটাকাটিতে সমস্যা হবে। তাহলে আপনি অর্ধেকটা পরে করবেন না আগে করবেন, এটা আপনি চর্চা করতে করতে একটা সুবিধাজনক জায়গা বুঝে যাবেন। কখনো আগে করলে ভালো হবে, কখনো পরে করলে ভালো হবে। তার মানে কি, এগুলো আমাদের প্র্যাকটিস থেকে জানতে হবে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? ওকে, স্যার জি। এবার আমরা একটু সামনে আগাবো। এই অঙ্কটা তুলনামূলক একটু বড় অঙ্ক না, বলেন তো? জি স্যার। জি স্যার। বলেন, অঙ্কটা কয়েক সেকেন্ডে করার প্রসেস আপনারা শিখবেন? জি স্যার স্যার, জি শিখবো। স্যার। কি সবাই রাজি আছেন যে এই অঙ্কটা জাস্ট কয়েক সেকেন্ডে সমাধান করব, বেসিক থেকে? রাজি আছেন? জি রাজি স্যার, রাজি আছি। আছি। ওকে, চলুন তাহলে আমি আগে আমার পুরো আলোচনাটা ওই কনসেপ্টেই দাঁড় করাবো। তার আগে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে, আমি খুবই দুঃখিত, এই শাওমি ভাই এটা উনি সবসময় করতে চায়, আমি আপনাকে গ্রুপ থেকে বের করে দিচ্ছি। ওকে, আমি খুবই দুঃখিত যে গ্রুপ থেকে বের করে দিতে হলো। ওকে, আমরা এই অঙ্কটার একদম বেসিক থেকে 3 থেকে 4 সেকেন্ডের সমাধানের কৌশলটা শিখব। সো সবাই রেডি আছেন? জি স্যার। এবার দেখেন, আমাদের এর আগে কি জানতে হবে, আমাদের সূত্রের উপর আরেকটা রিভিউ লাগবে। রিভিউটা কি, আমি সূত্র দেখেন তো, আপনারা বলেন তো। সূত্র আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের কয়টা আছে? সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র আছে? তিনটা। 3টা সূত্র আছে। কয়টা? 3টা। তিনটা।
কিন্তু এখানে প্রথম দুটো সূত্রই লাগবে, কারণ শুধু এ প্লাস বি এর মান দেওয়া আছে, রাইট? তার মানে প্রথম দুটো সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। থ্রি আরেকটা হচ্ছে হুম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই কিনা? প্লাস 2ab আর কি প্লাস 2ab। প্লাস আপনারা 2ab। জানেন ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস, বাহিরে ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস, খুব ইজি ইকুয়েশন। ওকে, এখন এই দুটো সূত্র আপনারা একটু ভালো করে খেয়াল করেন। হুম, এই দুটো সূত্রের উপর যদি আপনার দখল থাকে তাহলে এই ধরনের অঙ্ক কয়েক সেকেন্ডে করতে পারবেন। আমি একটা কথা প্রায় পেইড বেস ফ্রি ক্লাস সব জায়গায় একটা কথা বলি, বলেন তো কি বলি? ভিতরে প্লাস বাহিরে মাইনাস, ভিতরে মাইনাস বাহিরে প্লাস, এই কথাটার কিন্তু একটা বিশাল শক্তিশালী একটা প্রভাব আছে। বলেন আপনাদের মনে আছে কিনা? জি হ্যাঁ, মনে আছে কিনা? আমার সাথে রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি পড়াবো কিভাবে? বলেন মনে জি আছে স্যার। কিনা? জি ওকে, স্যার তাহলে এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। এখন দেখেন, আমাদের এই অঙ্কটা মূলত এই সূত্রটা ব্যবহার করেই হবে। এই সূত্রটা দুইবার ব্যবহার হবে। বলেন তো সূত্রটা কয়বার ব্যবহার হবে? সামারিটা একটু মাথায় রাখেন, তাহলে আমাদের সুবিধা হবে। এটা হোক আর এটা হোক, কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইবার ব্যবহার হবে। কয়বার ব্যবহার হবে? দুইবার দুইবার। ব্যবহার। ঠিক আছে, এরপর দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা হচ্ছে প্রথমে প্লাস ব্যবহার করতে হবে। প্রথমে কি? এটা এক প্লাস নাম্বার আমি সূত্র নাম দিলাম, এটা 2 নাম্বার দিলাম। প্রথমে 1 নং ব্যবহার করতে হবে, প্রথমে 1 নং ব্যবহার করতে হবে। এটা আপনারা একদম নোট নোট করে ফেলবেন, পরে বেসিক থেকে এমনি বুঝবেন। আমি জাস্ট যাতে লাইন মিসিং না হয়, কথা বুঝতে পারছেন? এবং এটা অলওয়েজ, এটা কে অলওয়েজ, ক্লিয়ার? এখন দ্বিতীয়বার কোনটা মাইনাস না প্লাস এটা ব্যবহার হবে সেটা ডিপেন্ড করবে এখানে মান কি দেওয়া আছে। তার মানে হচ্ছে মান প্লাসে থাকলে দ্বিতীয়বারও প্লাস, মান যদি মাইনাসে থাকে দ্বিতীয়বার মাইনাস হবে। কথা কি বললাম? সামারিটা বুঝেন। প্রথমবার প্লাসের হবে, এটা হবে। দ্বিতীয়বার প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। কিভাবে বুঝবো? যদি মান দেওয়া থাকে প্লাসের, প্লাসের হবে। যদি মান দেওয়া থাকে মাইনাসের, মাইনাসের হবে। বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? স্যার জি স্যার। জি স্যার ওকে, তাহলে দ্বিতীয়বার, দ্বিতীয়বার মানের উপর ডিপেন্ড করবে, দ্বিতীয়বার প্রদত্ত মানের উপর নির্ভর করবে। ক্লিয়ার? জি ওকে, স্যার। আপনাদের মোটামুটি সামারিটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসে, এবার আমরা একদম অঙ্কে চলে যাব। প্রথমত হচ্ছে এই জিনিসটা প্রথমে আমাদের বুঝে বুঝে করতে হবে, না হলে এটা মনে থাকবে না। দেখেন, প্রথম কাজ হচ্ছে আমরা এটাকে বর্গ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কোথাও না বুঝলে সঙ্গে সঙ্গে বলবেন, এটা কিন্তু সমান চিহ্ন হবে, তবে এই অঙ্কটা প্রমাণে বেশি আসে তো এই কারণে আমি বা লিখে ফেলছিলাম। ওকে, দেখেন এবার প্রথম সূত্রটা কি হবে? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? প্রথম কি হবে, প্লাস না মাইনাস? প্লাস। প্লাস প্লাস। তাহলে ভিতরেরটা এ, এই ভিতরেরটা বি, তাই কিনা? পুরোটা জি মিলে হচ্ছে কি স্কোয়ার, বাহিরে স্কোয়ার মাইনাস মাইনাস 2ab, এ স্কোয়ার। তাই কিনা? ওকে, জি স্যার এখন আসেন এটাকে, এই দ্বিতীয়বার ভিতরেটা আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না? হচ্ছে জি কি? জি। জি এখন স্যার। দ্বিতীয়বার আবার আমাকে এই দুটো সূত্রের একটা ব্যবহার করতে হবে। এখন এই দ্বিতীয়বারটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন কোনটা ব্যবহার করবেন? এখন কি বলেন তো, মান কিসে দেওয়া আছে? প্লাস। তাহলে এটা প্লাস ব্যবহার একটা। করবেন না এটা ব্যবহার করবেন? এটা। প্লাস। প্লাসেরটা ব্যবহার করবো উপরেরটা প্লাস একটা। তাহলে আমি এটা লিখবো এ প্লাস বি। খেয়াল করে দেখেন এই ভিতরেটা এ প্লাস বি, দেখেন স্কোয়ার মাইনাস, এবার 2a, 2ab, এ। তাই কিনা? দেখেন এই পুরোটার উপর কিন্তু আমার স্কোয়ার ছিল, ছিল কিনা? জি জি। তাহলে স্যার। এই পাশে কাটাকাটি করে আমার আসলো কত? 2। টু। টু এখন আসেন, 2 যদি আসে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে এই জায়গাতে এখন মান ব্যবহার করবো, রাইট? তাহলে জি মানটা কত দেওয়া আছে? 3 স্কোয়ার। জি। খেয়াল করে 3 স্কোয়ার। তাহলে আপনাকে একটা জায়গায় ফোকাস করতে হবে। বলেন তো এই অঙ্কে আমি দুটো স্কোয়ার পাবো। কয়টা স্কোয়ার পাবো? দুইটা দুইটা। দুটো স্কোয়ার, দুইটা
একটা প্রথম সূত্রের টোটালটার উপর স্কোয়ার, এই যে এই আরেকটা টোটালটার উপর স্কোয়ার, আরেকটা হচ্ছে লাস্টের যে মান দেওয়া থাকবে ওর উপর একটা স্কোয়ার, কারণ ওই লাস্টে তো সূত্র অনুসারে বসবে, তাই কিনা? জি জি তাহলে স্যার। দুটো স্কোয়ার, এটা একটু ভালো করে খেয়াল করেন, প্রয়োজনে চোখ বড় বড় করে দেখেন, দুটো স্কোয়ার আসবে, একটা মান বসানোর মুহূর্তে স্কোয়ার, আরেকটা কে ওই যে সবসময় প্লাসের একটা স্কোয়ার আগের টোটালটার উপর। ক্লিয়ার? জি ওকে, স্যার। জি স্যার। এখন দেখেন, তাহলে দেখেন আপনি যদি এই জায়গাটা মনে থাকে যে এটা লাস্ট বার এটাই ইউজ করবেন, তাহলে এটার উপর স্কোয়ার হবে, এই স্কোয়ার যদি মনে রাখতে পারেন, তাহলে প্রথমটার উপর স্কোয়ার, তাহলে এটা প্লাস আছে, বাহিরে কি হবে দেখেন, আমি যদিও এখান থেকে নিচ্ছি, কিন্তু আপনি এখান থেকে কিন্তু এটা জেনারেট করতে পারবেন, ভিতরে প্লাস আছে, তাহলে বাহিরে -2 হবে, তাই কিনা? মাইনাস হবে। আর জি, টোটালটার উপর প্রথম সূত্রের একটা স্কোয়ার, আর বাহিরে বসবে। মাইনাস। খেয়াল করে দেখেন, এখন এখানে আমার 9 - 2, এখানে -2, তাহলে সমান সমান আমার কি দাঁড়াচ্ছে, এখানে 7 স্কোয়ার -2, 7 × 7 = 49, -2 কত, 47, তার মানে এটা হচ্ছে আমার 40। অঙ্ক। এখন এই যে বেসিক থেকে আমরা অঙ্কটা করলাম, অনেক লম্বা অঙ্ক, এখন এটাকে আমাকে কিছু চারপাশের বেসিক জড়ো করে শর্ট করে ফেলতে হবে, কোনো শর্টকাট টেকনিক না, যে বেসিকটা কোন রেখা বরাবর গেছে ওই রেখাগুলো মার্ক করতে হবে। এখন যখন একটা ডিটেলস অঙ্কের রেখা মার্ক করে যখন মনে রাখবেন, ওটা ডিটেলসই থেকে যায় ওটা, কারণ আপনার রেখাটা মার্ক করতেছেন ডিটেলস থেকে, তার মানে আপনার ভিতরে ডিটেলসটা আছে, কথাটা ক্লিয়ার? ওটা কখনোই পরীক্ষার হলে সমস্যা হবে না। কিন্তু ডিরেক্টলি যদি শর্টকাটটা মুখস্থ করেন, সেটাই প্রবলেম। এখন আসেন, এই অঙ্কটা আমি কয়েকটা ফিক্সড অবজারভেশন দেই যেগুলো কখনোই চেঞ্জ হবে, ক্লিয়ার? এগুলো মাথায় রাখেন। যেমন ফিক্সড অবজারভেশন হচ্ছে, প্রথমে যেহেতু আমার সব সময় প্লাস হবে, সব সময় প্লাস হবে, তার মানে ব্রেকেটের বাইরে সব সময় -2 থাকবে, এটা ফিক্সড। দেখেন ভালো করে খেয়াল করে, সব সময় কি থাকবে, -2। মাইনাস থাকবে। বলে, মাইনাস। তাহলে প্রথম সূত্রের -2 এটা সবসময় ফিক্স, তাহলে কি এটা মনে রাখাটা কঠিন হবে? না জি স্যার। না। জি না স্যার। -2 ক্লিয়ার? এখন জি। আসেন, আমার যদি, জি। এবার একটু ভালো করে খেয়াল করেন, এটা এটা দিয়ে একটা সূত্র বসবে, তাহলে এটা ভিতরে প্লাস, তাহলে দেখেন আমি কিভাবে সূত্রটা ফেলাচ্ছি, খেয়াল করেন, এটা দিয়ে একটা সূত্র বসবে, বলেন এটা দিয়ে কি বসবে, একটা সূত্র কিছু বসবে, একটা পড়বে। সব সময় এই অঙ্কের এটা দিয়ে একটা সূত্র পড়বে। তাহলে এটা স্কোয়ার যদি করি, 3 স্কোয়ার, ভিতরে প্লাস আছে বাহিরে মাইনাস, আর প্রথমটার সবসময় একটা স্কোয়ার আছে, দুটা স্কোয়ার, একটা এখানে ব্যবহার করছেন আর একটা টোটালটার উপর করবেন, তাই কিনা? আর জি স্যার। অলওয়েজ -2। দেখেন কয় সেকেন্ড লাগবে, একেবারেই সহজ স্যার। এই তো 5 সেকেন্ড লাগুক, 6 সেকেন্ড লাগুক, অন্তত তো 2-3 মিনিট লাগবে না। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। আপনার এটাই হচ্ছে বেসিকের শক্তি, এই শক্তিটাকে আপনাকে ব্যবহার করতে হবে, বেশ আপনি গণিতে বস হয়ে উঠবেন। আমি কিন্তু আমার ওয়ার্কশপে ব্যাপারগুলো দেখাইছি, যে শুধু শর্টকাট না, শুধু বেসিক না, বেসিক থেকে শর্টকাট, আবার বেসিক থেকে আমার কি ফার্মাস মেথড, মৌখিক মেথড, আবার কি ব্যাক ক্যালকুলেশন মেথড, আবার হচ্ছে কি অপশন অপশন টেস্ট মেথড, আবার পাশাপাশি ডিরেক্টলি কোথাও যখন এই 4-5টাতে চাকুনি দিয়ে পাচ্ছে না, তখন ডিরেক্টলি শর্টকাট। কিন্তু সব অঙ্কগুলোই আপনার 3 থেকে 5 সেকেন্ডে সমাধান করতেই হবে। এক দুটো অঙ্ক থাকবে, ওটা আপনি ঠান্ডা মাথায় প্রচুর সময় পাবেন, যত জটিলই থাক আপনি সমাধান করবেন। কিন্তু সবার আগে কি কি ক্লিয়ার হওয়ার দরকার, বেসিক। ক্লিয়ার? বলেন, কারো বুঝতে সমস্যা আছে কিনা? না জি স্যার। না স্যার। জি না স্যার। পারবেন এই টাইপের অঙ্ক? এখন জি যদি স্যার। ধরেন এখানে মাইনাস থাকতো, তাহলে আপনি কি করতেন বলেন? এখানে মাইনাস থাকলে কি করতেন, ধরেন এখানে মাইনাস আছে, তাহলে আপনি 3 স্কোয়ার, মাইনাসের সূত্র পেলে বাহিরে কি 2, আর জি স্যার। অলওয়েজ স্কোয়ার মাইনাস মাইনাস 2। ক্লিয়ার? অনেক সময় দেখবেন প্রমাণ করতে বলে, কেমন প্রমাণ করতে বলে, যে এটা সমান প্রমাণ করো যে কত, 47, তাই কিনা? বা এটা সমান এত হলে a+1/a+ কত, এই অঙ্ক আসে না, বলে আসে স্যার। আসে কিনা? এই আসে অঙ্ক স্যার। যখন আসে, এটা কিভাবে সমাধান করবেন বলেন তো দেখি, বলেন। উল্টা এটা তো বলা যাবে। খুবই খুবই সিম্পল, খুবই সিম্পল, এই পর্যন্ত তো ওকে। খেয়াল করে দেখেন, এই অঙ্কটা এই পর্যন্ত টেনে যাবে, শুধু ডান পাশ দিয়ে কি যাবে, 47টা যাবে, কথাটা ক্লিয়ার? এখানে এই ভ্যালুটা বসানোর সুযোগ পাবেন না। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? এই ভ্যালুটা
বসানোর সুযোগ পাবেন না। কিন্তু এই পর্যন্ত তো আপনি ডিরেক্টলি বুঝবেন, বুঝবেন না? আমাদের জি অন্য একটা অঙ্কে আসলে এটা আমি শর্টকাটে দেখাবো। ক্লিয়ার? যেহেতু প্রশ্ন সমাধান করতেছি, আমাদের সামনে এগোতে হবে। তাহলে এই পর্যন্তই, আমি স্যার সামনে আগাই। স্যার জি। যদি এ টু দি পাওয়ার 4 1/(a⁴) এখানে মাঝখানে যদি প্লাস না থেকে যদি মাইনাস থাকতো তখন? আপনি কি মাইক্রোফোন ইউজ করে কথা বলতেছেন? হ্যাঁ জি স্যার, আমি মুর্শেদ স্যার। তাহলে একটু সাউন্ডটা বেশি হয়ে যাচ্ছে। স্যার ওকে। স্যার উনি বলতেছেন আর কি a⁴ মাইনাস এ বাই না না না, 1 বাই এই টু দি অঙ্ক যদি এখানে মাইনাস থাকে, তখন তো এটা ডিরেক্টলি উৎপাদকের দিকেই চলে যাচ্ছে, তখন তো এই সূত্রই আসতেছে না। আমার কথাটা বুঝেননি? জি স্যার। স্যার। কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তখন এ প্লাস বি এ মাইনাস বি ফেলানোর পর যদি মাঝখানে সূত্র পড়ে, ওই সূত্র ধরে আগাবে। জি স্যার। আপনি কথাটা জি বুঝলেন? স্যার। আমাদের দুটো সূত্র সবসময় মাথায় রাখতে হবে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা ফ্যাক্ট। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভালো করে বুঝেন, এটা ডিরেক্টলি সূত্র আছে। আর এটা আমাদের যে সূত্রটা, সেটা এ প্লাস বি এ মাইনাস বি। কথা বুঝতে পারছেন? যদি এরকম দিয়েই দেয়, দেখবেন এই যে মাঝখানে একটা সূত্র ফেলানোর জায়গা পাবেন। কথা বুঝতে পারছেন? আবার যদি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পান, ওটা অঙ্ক এইভাবে কখনো আসে না। আসলে ওরা মান এমন ভাবে সাজিয়ে দিবে যাতে আপনি আগাতে পারেন। আমি কি কথাটা বোঝাতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন আমাদের 4 নম্বর প্রশ্নটা। এটা কোন অধ্যায় থেকে আসছে বলেন তো? এটা স্যার লসাগু। হুম, লসাগু। লসাগু, নিত্য তাই না? গুণনীয় গসাগু। স্যার। ওকে, তাহলে দেখেন, লসাগু গসাগুর ক্লাসকে আমি আপনাদের পড়াইছি। জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে বলেন তো, এই জিনিসগুলোর, দেখেন মনে আছে কিনা একটু খেয়াল করেন। এই জিনিসগুলো, এই জিনিসগুলোর লসাগুটা মূলত কোন সংখ্যাকে বলা হয়? এটি কোন সংখ্যাটা আসে যাকে আপনি ভাগ করলে কোনো নিঃশেষে বিভাজ্য হবে, বিভাজ্য মানে হয়। ভাগশেষ থাকবে না, রাইট তো, তাই নাকি? স্যার। স্যার স্যার। একে যদি আমি লসাগু করি, তাহলে কোন সংখ্যাটা আসবে বেসিক ভাবে যদি চিন্তা করে বলেন? ওই কোন সংখ্যাটা সংখ্যা? আসবে যাকে এদের দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, রাইট? জি জি স্যার। স্যার। কিন্তু এরা বলছে কোন সংখ্যার সাথে, ওই সংখ্যাটা যদি এক্স হয়, এর সাথে 3 যোগ করার পর যে যোগফলটা আসবে, এই যোগফলকে 24, 36 বা 48 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এই কথাটাই বলছে কিনা? জি স্যার। তার মানে আমরা এখান থেকে লসাগু করে যেটা পাচ্ছি, সেটা মূলত কি পাচ্ছি? এই সংখ্যাটা পাচ্ছি না এই যোগফল পাচ্ছি? বলে ফল। যোগফল পাচ্ছি। কারণ যাকে নিঃশেষে ভাগ করা যায়, ওটাই ওর লসাগু। ক্লিয়ার? জি তাহলে স্যার। যোগফলকে নিঃশেষে ভাগ করা যায়, মানে আমাদের এই লসাগুটা হচ্ছে মূলত যোগফল। তাহলে আগে যোগফলটা বের করি, পরে না হয় এখানে যোগফল বসালে দেখেন সমীকরণ করলেও সমাধান করতে পারবেন, এক্স বের হয়ে আসবে, তাই কিনা? জি। এখন তাহলে এটাকে আপনারা অনেকে সবাই 2 2 দিয়ে চেষ্টা করেন, তাই না? এরকম করবেন না, যখন বড় সংখ্যা দিয়ে যায় বড় সংখ্যা দিয়ে দিবেন। যেমন এখানে 12 দিয়ে যায়, কথা আরো বুঝতে দিয়ে পারছেন? দেবে। 24, 3 12 36, 4 12 48। আপনার সময় সেভ করাটা জরুরি, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে আমার এখানে কত আসতেছে বলেন তো দেখি? 12 দুগুণে 24, তাহলে 3 24 কত হবে? 72। 144। 144 একশো হবে স্যার। চুয়াল্লিশ 44। তাহলে আমাদের লসাগু হচ্ছে 144। 144 এখান থেকে 144। ক্লিয়ার? ওকে, এক হবে স্যার। এখন তাহলে আপনি যদি এটা দেখেন, এক্স এর সাথে 3 যোগ করলে যে সংখ্যাটা চাচ্ছে, এটা তো এক্স, তাই না? জি 3 স্যার। যোগ করলে হচ্ছে 144। তাহলে আলটিমেট এক্স সমান সমান কি হয়? 144 মাইনাস 3, 3 বিয়োগ করে দিলেই হবে। 141। এখন 141। ঠিক আছে, আমি এটা কেন দেখালাম? এই কারণে দেখালাম, আমি তো বলেও দিতে পারতাম যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। কেন ঘটনা ঘটে ওই প্রশ্নের উপর আপনার প্রত্যেকবারই জিজ্ঞেস করতে হবে, না হলে ভুলে যাবেন। জি আমি স্যার। কেন বিয়োগ করব? দেখেন সমীকরণে ফেলে দেখেন, 3 যোগ করে যেহেতু আসছে, তার মানে সমীকরণে ওটা বিয়োগ করলে ওই এক্স পাবেন। খুবই সিম্পল। আমি আপনাদের ব্যাক ক্যালকুলেশনে কি দেখিয়েছিলাম সংখ্যার, আপনারা যারা ওয়ার্কশপটা করছিলেন, যে যেটা যোগ করে আগাবেন সেটা বিয়োগ করে পিছাবেন। দেখেন জি তাই স্যার। তো, এটা যোগ করে এখানে গেছি, আবার এই জায়গায় পিছাবো। দেখেন
যোগ করে এখানে গেছি, এখানে পিছাতে হলে তার উল্টোটা করতে হবে। তাহলে বিয়োগ 3 করতে যোগ হবে, করে গেছি, তাহলে এই জায়গায় পৌঁছতে হলে আবার উল্টো বিয়োগ করে আসতে হবে। ঠিক করে এটি আনতে হবে। ব্যাক ক্যালকুলেশন, তাই কিনা? জি তার মানে হচ্ছে দেখেন, ব্যাক ক্যালকুলেশনটা যদি যারা ওয়ার্কশপ করছেন ওখানেই যদি রেখে দেন, ওটা যদি সংখ্যার ওই টাইপের অঙ্কের জন্য রেখে দেন, তাহলে আপনার লাইফের কি চিন্তার সীমাবদ্ধতা আছে না? জি স্যার। জি জি আছে স্যার। কিনা? আমি জি স্যার। আপনাকে এমন ভাবে বেসিক তৈরি করে দিচ্ছি যে কখনোই আপনার পুরো লাইফে গণিত এভাবে চিন্তা করেন না, এটা কখনোই না। কারণ আমি দীর্ঘ 1 যুগ ধরে এগুলো নিয়ে গবেষণা করছি, এগুলো ফিল করছি, এগুলোর মানে যতগুলো রাস্তা হয় এই রাস্তাগুলো খুঁজে বের করছি। এখন সময় হচ্ছে এগুলো আপনাদেরকে দেওয়ার পালা। বলেন, তাহলে এবার কিন্তু আপনি বলতে পারবেন। এবার বলতে গেলে আপনার দেখেন বেসিক কাজ করতেছে, যে যোগ থাকলে বিয়োগ করব। কেন? ওই বিয়োগ যে আপনি থাকলে যোগ। ঘরে ঘরে ফিরবেন, আগেরটা কিন্তু মুখস্থ ছিল, তাই কিনা? কারণ এই সংখ্যার সাথে যোগ করে যেহেতু যোগফল পাইছি, এবার ঘরে ওই সংখ্যায় মানে আবার ঘরে ফিরতে গেলে কি বিয়োগ করে ফিরতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বলেন, কারো বুঝতে সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। Clear, এবার আসেন পরের অঙ্কে যাই। এটা তো আপনারা পারবেন, তাই না? খুবই সিম্পল। এটা অন্তরটা আগে দেখবেন, কারণ এটা অন্তর গুণিতক, আবার অন্তরের ভিতর গুণিতক, এইগুলো আগে চেক box, করবেন এই টাইপের অঙ্ক, কারণ প্রাইমারিতে এগুলো বেশি আসে। কথা বুঝতে পারছেন কিনা? যেমন দেখেন, এখানে কত 3, 3, এখানে কত 6, 9, এখানে কত 12। দেখেন এই 12 অন্তরের গুণিতক আকারে যাচ্ছে, অন্তরে গুণিতক আকারে গুণিত যাচ্ছে। করে হচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? জি তাহলে স্যার। টু টু গুণ করে যাচ্ছে, তাহলে এটা 48 হবে এরপরেরটা, তাই কিনা? তার মানে 53-র সাথে কি করব? 101, 48 যোগ করব, তাহলে কত হবে? 11। এখানে কত? 10। ক্লিয়ার? জি স্যার। 101। ওকে, এবার আসেন, এই অঙ্কটা কতবার করলাম বলেন, আরো করতে হবে? সুষম অঙ্ক। বলেন এটা কি হবে? একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাপ হচ্ছে 162 ডিগ্রি। বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে বাহুর সংখ্যা বের করব কি, বহিস্থ কোণ দ্বারা ভাগ করে, তাকে ভাগ করব 360 ডিগ্রিকে। 60 এখন ডিগ্রি। আমার তো দেওয়া আছে অন্তস্থ কোণ, কিন্তু আমরা জানি যে কোনো ত্রিভুজই হোক না কেন, এই ত্রিভুজের যে এই যে একটা সরলরেখা বরাবর থাকবে, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণটাকে একটা সরলরেখার উপর থাকবে। আমার কি দেওয়া আছে? অন্তস্থ কোণ দেওয়া আছে, কত আছে? 162 ডিগ্রি। তাহলে এই টোটালটা 180 ডিগ্রি হলে 180 থেকে বাদ দিলে এটা পাবো, পাবো কিনা? তাহলে 162 আপনি বাদ দেন, 162 যদি আমি বাদ দেই, এখানে কত থাকবে? 8, হাতের 1 7 18 ডিগ্রি, তাই কিনা? এবার তাহলে আমার বাহুর সংখ্যা কত আসবে বলেন? কথা বলেন না কেন? আমি তো অনেকদিন অঙ্কটা করলাম। একটি সমবাহু এই আপনারা কি 6টি সংখ্যা ক্লাসগুলো মিস করেছেন নাকি? 20টি। বাকিরা যে চুপ করে আছেন, নিশ্চিত আপনারা ক্লাস করেন না? আমি ক্লাস করছি। তাহলে ক্লাস করলে তো এটা তৎক্ষণাৎ বলার কথা, যেটা কি হবে, 360 তাই গুণ কিনা? 60। সরি, বাহু হচ্ছে 180, এখানে হচ্ছে কত? 20। কয়টা বাহু? 20টা বাহু। একটি। এই টাইপের যে কোনো অঙ্ক পারার কথা, যে অঙ্ক সমাধানের এটা বেসিক আলোচনা করছে ওটা দেখে নেবে ক্লাস না হওয়া পর্যন্ত। বুঝতে পারছেন কিনা? এই কারণে আপনাদের জন্য আমি সুপার কেয়ার স্কোয়াড করতেছি। কেন করতেছি বলেন তো? আমার এমন কিছু স্টুডেন্ট দরকার, আমি যখন যে ক্লাস নেবে এই ক্লাসটা করবে আগামী 6 মাস, তার অন্য কোথাও ক্লাস পরীক্ষা কিচ্ছু না, আমার সাথে 6 মাস লেগে থাকবে, তার চাকরি প্রাপ্তির ব্যাপারে আমি কাজ করব। কথাটা বুঝতে পারছেন? আমি যেভাবে টাইম ম্যানেজমেন্ট দিব ঠিক সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, আমি যেভাবে আইডিয়া দিব আইডিয়া ফলো করবে, যে ক্লাস করাবো ক্লাস করবে, এবং যখন যে আহ, মানে আমি আহ, কি বলে মেন্টরশিপ দিব সেটাই ফলো করবে। সেটাই হচ্ছে সুপার কেয়ার স্কোয়াড। সেখানে সর্বোচ্চ বাছাইকৃত স্টুডেন্টরাই কেবলমাত্র আপনারা পাবেন। আপনারা কি গ্রুপে পোস্ট দেখছেন? জি স্যার। পোস্টের শর্তে কি দু একজনের সাথে মিলছে যে এই গ্রুপ মানে সুপার কেয়ারে আসার মতো আপনার শর্তগুলো মিলে যায়? জি স্যার। আমি জানি যে আমাদের এই শত শত স্টুডেন্ট থেকেও মাত্র আমি 100 জন খুঁজে পাবো না। জি স্যার। কথা বলছেন, কারণ শত শত স্টুডেন্ট যাই থাক, চাকরি তো পাবে অল্প কয়েকজন। জি স্যার। স্যার। হয়তো ওই কয়েকজনকেই খুঁজে পাবো, আর বাকিরা আসবে যাবে, এটাই লাইফ। এটা 25 বছর যাবত যাচ্ছে,
এটাই হবে। কথাটা বুঝতে পারছেন? স্যার। তো যাই হোক, এটা খুব দ্রুতই আপনারা হয়তো কার্যক্রমে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আশা করি এটা আমাদের একটা মানে অন্যরকম একটা সাকসেস নিয়ে আসবে। আমার টার্গেট যে সুপার কেয়ারে প্রায় যতজন থাকবে 90+ সাকসেস রেট নিয়ে আসা। ওকে, এবার দেখেন 7 নম্বর, কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? তুমি এখন ক্ষেত্রফল সামন্তরিক তো চেনে, বলেন তো সামন্তরিক কি? যে এটা চতুর্ভুজের তো আঁকা হবে না, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, কোনগুলো সমকোণ নয়? এটাকে সোজা রাখে কেমন? ওকে, জি বলেন। যে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু সমান কোনগুলো এবং সমকোণ নয়? সমান্তরাল, কিন্তু ওকে, কোনগুলো সমকোণ নয়? তাই কোনগুলো সমকোণ হয় তাহলে তো কি বললেন এটা? স্যার, কোনগুলো সমকোণ নয়? কোনগুলো সমকোণ নয়, এটা কি আপনি নিশ্চিত করে বলতেছেন? জি স্যার। হুম, কোন সমকোণ হইলে তো স্যার আয়তক্ষেত্র হওয়ার কথা। আয়তক্ষেত্র হওয়ার কথা। জি স্যার। আয়তক্ষেত্র কি সামান্তরিক না? জি স্যার। তাহলে ওটা হলে সমস্যা কি? হ্যাঁ, এটা কিন্তু আমার আঁকা হচ্ছে না, এমনি তো স্কেল ইউজ করলে এক কথা ছিল। যাক, তবু কিছুটা হয়েছে, তাই না? যা হোক, শুনেন, আপনার ডেফিনেশন অনুসারে যদি আমি বলি বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হবে, তাহলে এটা সমান এবং সমান্তরাল, এটাও সমান এবং সমান্তরাল। একইভাবে আপনি যদি দেখেন একটা চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, তাই কিনা? আপনি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও একটা বাহু সমান ও সমান্তরাল, তাই কিনা? আপনি একটা রম্বসের ক্ষেত্রে যান, একটা রম্বসের ক্ষেত্রেও বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। আমি কি কথাটা বোঝাতে পারছি? স্যার। জি স্যার। তার মানে হচ্ছে, আমি যদি বলি যে এরা সবাই হচ্ছে সামান্তরিক, কথা সত্য। আয়তক্ষেত্র একটা সামান্তরিক, বর্গক্ষেত্র একটা সামান্তরিক, এবং রম্বস উনিও একজন সামান্তরিক। তাহলে এখানে এত বিভাজন কেন? কেন আমার শর্ত দিতে হচ্ছে যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল? এটা হচ্ছে প্রথম চরিত্র। এখন প্রথম চরিত্রের ভিতর যখন আরো কিছু স্পেসিফিক এই চরিত্রের বাহিরে আরো কিছু চরিত্র একজনের সাথে যুক্ত হলো, তাই কিনা? ধরেন একজন মানুষ, ধরেন সে বুদ্ধিমান, সে কি বুদ্ধিমান, আবার সে ভালো ক্রিকেটও খেলে, তাহলে তার চরিত্রটা কিন্তু কেউ ক্রিকেটার হিসেবে তাকে ডাকতে পারে, কোনো অপরাধ আছে? না স্যার। এই আপনার তবদা মারলেও পড়াবো কিভাবে? আজব না তো। স্যার। জি স্যার। একজন না শুধু স্যার। এখানে আছেন নাকি, বাকিরা কোথায়? আপনারা কিন্তু আমার আসিস। কথা বুঝেন না। আমি যদি আপনাদের এড়ায় পড়াই তখন কিন্তু ঠিকই বুঝবেন যে স্যার বুঝতেছি না এড়ায়। 25 বছরের চরিত্র যদি না চেঞ্জ করেন তাহলে শিখবেন কিভাবে? আমি আপনাদের জুমে কেন যুক্ত করছি? আমার সাথে কথা বলবেন, গণিতের সমস্যার সমাধান নেবেন। জি আজীবন স্যার। সবাই তো মুখে কষ্ট মেরে রাখে, তখন বলেন যে স্যারেরা ভালো আছে। মানে সমাজ চেঞ্জ করতে চাচ্ছে, আপনারা আমার সাথে আবার তাল মিলান না, তাহলে কেমনে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি 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 স্যার। স্যার। জি স্যার। স্যার। রেসপন্স করবেন, রেসপন্স না করলে ক্লাস থেকে বের হয়ে যাবেন। জি স্যার। সহজ বাংলা কথা, রেসপন্স করে। এটা কি আমি আমার জন্য কাঁদতেছি? না স্যার। তাহলে কার জন্য কাঁদতেছি? এই আমাদের জন্য। মেইন ক্লাস থেকে শুরু করে সব জায়গায় আপনাদের মানুষ করতে হচ্ছে। মনে হচ্ছে যে আপনারা একদম পঙ্গুত্ব বরণ করে গেছেন, কথা বলাই বাদ দিচ্ছেন। আরে জি ভাই, কথা বলা শিখতে হবে। কথা যদি না বলেন, আপনার ভিতর যদি আমিত্ব ভর করে, তাহলে ক্লাস কেন করতে আসছেন? আপনি আমি তো নিজে নিজে বই পড়ে বুদ্ধিজীবী সেজে যান, তখন মিডিয়া যাবে, অন্য সবাই যাবে, আমরাও যাব, আপনার ব্যাপারে আর লিখবো, আপনাকে প্রশংসা করব, সেটা তো ভিন্ন ব্যাপার। যখন শিখতে আসছেন তখন আপনি শিক্ষার্থী, তখন আপনার মাঝে ছেলে মানুষই থাকতে হবে, হই হুল্লোড় করবেন, কথা বলবেন, বুঝবেন না ঠাস ঠাস বলে ফেলবেন, বাকিটাই তো টিচার। জি আমি স্যার। কথাটা বুঝাতে পারি? এখন যদি আপনি এখানে মুড নিয়ে থাকেন, এখানেই তো হার্ট অ্যাটাক করবে।
কারণ আপনারা তো পড়াশোনাটাকে একদম কৃত্রিম বানিয়ে ফেলছেন। এই শিক্ষকরাও এক কাজ করছে, আপনারা একই কাতারে করেছেন। কখনো প্রতিবাদ করছেন যে স্যার আমার এটা বুঝতে পারেনি, এটা না বুঝে আপনি যাচ্ছেন কেন, আমাকে মিট করে রাখছেন কেন, আমাকে একটু। আপনারা কথা বলা শিখেন, কথা বলা শিখেন, সমস্যার সমাধান নেন। আর কত 2 দিন পর বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে। এটা তো 10 বছর পিছাইলে তো তখন বুড়া বয়সে বিয়ে শাদী করা লাগবে। এখন জি স্যার। জীবন জি স্যার। সম্পর্কে ভাবেন। বাবা মার কথা তো ভাবা বাদই দিয়েছেন, কারণ বিয়ের সাথে সন্তানের কথা চিন্তা করার দরকার ছিল না। যদি ভাবতেন আমার বাবা মা বেঁচে থাকা অবস্থায় বা বাবা মা কষ্ট করতেছে, একটা দ্রুত সাকসেস দরকার, তাহলে তো জোর করে কথা বলতেন। আমি চুপ করলাম, এই চুপ চুপ। আপনি বললেন না স্যার আমার এটা সমস্যা, এটা বলেন আগে। আপনি বিদ্রোহী হয়ে উঠতেন। আপনার বিদ্রোহী কখন হন বলেন তো? ওই যে পোস্ট দেখে গালিগালাজ করেন, পোস্ট দেখে এটা করেন ওটা করেন, এখানে বিদ্রোহী হন, যেটা চরিত্র নষ্ট বিদ্রোহী। কিন্তু নজরুল যে জায়গায় বিদ্রোহের কথা বলছে সেখানে আপনাদের হচ্ছে কাপুরুষতার ভাব। এটা তো গ্রেট প্রবলেম। স্যার। ভুল জায়গায় ভুল ক্লিক করলে তো হবে না, জীবন চলবে না। আমি এখানে একটা চমৎকার বিষয় বোঝাচ্ছি, এটা তো আপনারা লাফায় ওঠার দরকার। ঘুম আসলে দাঁড়ায় থেকে ফোনের সামনে থেকে রেসপন্স করা দরকার। আপনারা দেখছেন যে কত বড় একটা ইম্পর্টেন্ট আইডিয়া। জি স্যার। স্যার তাহলে আপনারা কেন আপনাদের ভিতরে চরিত্র চেঞ্জ হবে না? দেখেন এখানে কি বলছে বলেন তো। আমার এরা কি হতে পারে? এরা সামান্তরিক। সামন্তরিক হতে পারে। সামান্তরিক। জি হতে কিন্তু পারে। এটা কিভাবে আমি ব্যাখ্যা করতেছিলাম যে একজন লোক বুদ্ধিমান, তাকে সবাই বুদ্ধিমান বলতেছে। ও আবার ক্রিকেটে দক্ষ। আবার হয়তো তাহলে যখন ক্রিকেট খেলাধুলা নিয়ে কথা হবে, তাকে আমি ক্রিকেটার বলবো না? জি স্যার। অবশ্যই। তখন তার নামকরণটা ক্রিকেটার। এখন যদি তার ক্রিকেটার পরিচয়টাই ব্যাপক হয়, তখন তার বুদ্ধিমান শব্দটা তার কাছে এত ব্যাপক না। কথা বুঝতে পারছেন কিনা? তখন তার জি স্যার। আলাদা লিস্টেডই হয়ে যাচ্ছে ক্রিকেটার হিসেবে, ওটা তার প্রফেশন, ধ্যান জ্ঞান এটা। আবার ধরেন ওই ব্যক্তি, আরেকজন ব্যক্তি, সে দেখা যাচ্ছে ভালো লেখক, টুকটাক লেখে, কবি মানুষ। আবার সে কে? শিক্ষক। কিন্তু দেখা গেল তার লেখালেখিটার এত প্রসার হয়েছে, যেমন হুমায়ুন আহমেদ। তার মানে তাকে এখন কি আপনি ভার্সিটি শিক্ষক হিসেবে চিনেন? চিনেন না। না, না স্যার। এখন যদি আমি আপনাকে বললাম যে হুমায়ুন আহমেদ একজন শিক্ষক ছিলেন, আপনি প্রতিবাদ করে উঠবেন কেন উঠবেন? কারণ আপনি ওই ইতিহাস জানেন। আপনি তো জানেন ও একজন লেখক, আপনি বলেন দোপ বেটা, আপনি কি বলতেছেন এটা, ও তো একজন লেখক, ও আবার শিক্ষক কবে হলো? আসলেই স্যার জানি না। আমাদের লার্নিং প্যাটার্নে, আমাদের সাইকোলজিতে, আমাদের এই লার্নিং প্রসেস গুলোতে একটা মারাত্মক সমস্যা আছে। এই সমস্যাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে। না হলে আপনারা এই বেসিক গুলোতে কেন খটকা লাগে এই কারণ। তার মানে আপনি পৃথিবীতে কেমন, এটা নির্ভর করবে আপনি কোন জায়গা থেকে দাঁড়িয়ে দেখতেছেন। তার মানে এখানে এরা প্রত্যেকে এই কমন শর্তটা ফিল আপ করছে, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান। বিপরীত বাহুদ্বয় সমান সমান। এবং স্যার। সমান্তরাল। তার মানে কি ওই দৃষ্টিতে এরা সমান্তরিক। কিন্তু যখন দেখা গেল এর কিছু চরিত্র নিয়েই সবচেয়ে বেশি ফোকাস করি, সেটা হচ্ছে এর 4টা বাহুই সমান, 4টা কোণ সমান, তাই কিনা? জি। এক- সবকিছু মিলে তখন 4টা বাহু সমান হওয়ার কারণে একে বর্গক্ষেত্র বলতেছি। একে এটা বর্গ শুধু বলে। এই কারণেই বলতেছি না, কারণ বর্গক্ষেত্র গণিতের একটা বড় একটা মৌলিক অংশ। তখন মূল চরিত্রটাই এখানে আমাকে ফোকাস করতে হচ্ছে, কারণ বর্গ কনসেপ্টটা গণিতের একটা বিশাল অংশকে ধারণ করে। তো স্বাভাবিকভাবে বর্গের সাথে যখন মিলে গেছে, চুম্বকের মতো টেনে ওই বর্গের চরিত্র সে নিয়ে আসছে। কারণ বর্গের ধরেন গাণিতিক হিসাব আছে, ক্যালকুলেশন আছে, বা আপনি স্বর্ণ আহ, সারিতে সাজালেন পিছালেন, সব হিসাবে আছে। কিন্তু জ্যামিতিতেও তো তার একটা অবস্থান থাকার কথা, কারণ প্রত্যেকটা আইডিয়ারই সবকটা ভিজুয়ালি আনা যায়। ঠিক, এটা হচ্ছে বর্গের জ্যামিতিক ভার্সন। আমি কি কথাটা বোঝাতে পারছি? স্যার, তখন জি। আমরা একে শুধু বর্গ হিসেবে চিনি। এখন যখন আমি আয়তক্ষেত্র সামন্তরিক বললাম, তখন আপনারা বললেন সামন্তরিক না, বা সামন্তরিক কিভাবে হয়। বুঝতে পারছেন কাহিনীটা? জি স্যার। ঠিক জি। একইভাবে আয়তক্ষেত্র কন্ডিশনটাতে এখানে বলা হয় যে একটা কোণ যদি এক সমকোণ হয়, এটা কথার কথা বলা হয়। কথাটা বোঝেন? একটা কোণ এক সমকোণ হলে তো আলটিমেট সবকটাই এক সমকোণ, রাইট? এখানেও তো একটা কোণ এক সমকোণ এবং বাহুগুলো সমান হলে ওটা বর্গক্ষেত্র। আসলে এটা তো সবটা একটা 90 হওয়া মানে কি 4টেই 90। কথাটা ক্লিয়ার কিনা? জি। আর স্যার। রম্বসের ক্ষেত্রে বাহু সমান থাকবে, কিন্তু আমাদের কি থাকবে, একটু তির্যক থাকবে, স্যার তাই বিপরীত কেন? কোণগুলো সমান থাকবে হ্যাঁ, রম্বসে। এটা শর্তের জায়গা থেকে বিপরীত কোণগুলো সমান থাকবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এবং এই যে আরেকটা শর্তের জায়গায় হচ্ছে কর্ণ, যেটা এটা অসমান থাকবে।
তার মানে এখানে কর্ণগুলো সমান থাকবে, তাহলে এই যে এর মাঝে একই জিনিস একটু চরিত্র চেঞ্জ হয়ে গেল। এটা দুটো কর্ণই সমান, এখানে দুটো কর্ণ অসমান। কথা বুঝতে পারছেন কিনা? এখানে চারটা কোণই সমান, এখানে বিপরীত কোণগুলো সমান। ওই যে একটু একটু চরিত্রের কারণে ওর যখন একটা নিজস্ব ওই রিলেটেড একটা বিশাল জগৎ থাকে, তখন আমরা ওই মূল নামটাই ডাকি। কিন্তু ভিতরে তো আরো অনেক ক্যালকুলেশন কমন থাকতে পারে, ওটা আমরা ভুলে যাই, এবং বইগুলোতেও এগুলো উপস্থাপন করা হয় না। আপনি দেখবেন আমার ম্যাথ টিউটরে, আমি বারবার কেন ম্যাথ টিউটরে কথা বলি, কারণ আমার ম্যাথ টিউটরে বাংলাদেশে এই প্রথমে এই ব্যাপারগুলো এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, যে এরাও হচ্ছে সামান্তরিক। কথাটা বুঝতে পারছেন? এখন জি ক্লিয়ার? স্যার। জি জি বলে স্যার। ওকে। তাহলে এখন ঘটনা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে, যেমন এখানে আমরা লিখি দৈর্ঘ্য, এটা লিখি প্রস্থ, তাই কেন? জি কারণ এখানে আসলে এই যে একটা থেকে আরেকটা উচ্চতা লাগে, এটা প্রস্থটাই হচ্ছে লম্ব বরাবর। কথা বুঝতে পারছেন কিনা? জি এই এটা ভূমি। কিন্তু এই যেটা রিয়েল সামান্তরিক, ওটার ক্ষেত্রে একটু বাঁকা থাকে, তির্যক থাকে। তখন দেখা যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের এটা উচ্চতা ধরতে হয়। কি ধরতে হয়? এই বরাবর উচ্চতা একটা উচ্চতা বের করতে হয়। আমি কি কথাটা বুঝাতে পারছি কিনা? এই উচ্চতা যখন হয় তখন ভূমি ইনটু এটা কি হয়? উচ্চতা উচ্চতা হয়। এই কারণে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের এখানে গুণ করতে হয় এইটুকু, ভূমি ইনটু উচ্চতা। আর উচ্চতা আয়তক্ষেত্র বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দেখেন প্রস্থ। প্রস্থ। তারা এই জায়গাটাতে, ও দেখেন এখানে দেখেন একটা অপশন দিচ্ছে দৈর্ঘ্য ইনটু উচ্চতা, খেয়াল করে দেখেন। দৈর্ঘ্য ইনটু, দেখেন এখানে কিন্তু উচ্চতা যাচ্ছে না, দৈর্ঘ্য ইনটু প্রস্থ যাচ্ছে। কারণ জি ওরা সচেতন ভাবে অপশনটা দিয়েছে, কারণ এখানে সূক্ষ্ম একটা বেসিক। কথা বুঝতে পারছেন? অনেকে আবার এই সূক্ষ্ম ব্যাপারটাকে কি করেন না, পাত্তা দেন না, যে প্রস্থ উচ্চতা এটা পাত্তা দেন না, কিন্তু কত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। খেয়াল করছেন এই দুটো ক আর লাস্টের অপশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কত সূক্ষ্ম একটা ব্যাপার। জি স্যার। কথা তাড়াহুড়া বুঝতে করতে পারছেন গেলে কিনা? অনেক সময় স্যার হাওড়া লাগিয়ে যাইবে। একদম। এখন কি লাগবে? না স্যার। ক্লিয়ার? জি ওকে। জি স্যার। এবার আসেন, ইনশাল্লাহ আর নাই, আজকে শেষ হয়ে গেছে।